ওয়েলকাম টু আওয়ার দ্য ডিজিটাল এডুকেটর প্ল্যাটফর্মে। আজকে আমরা পররাষ্ট্রনীতির যে দ্বিতীয় পার্ট, আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম পররাষ্ট্রনীতি কী, পররাষ্ট্রনীতির উপাদানগুলো কী কী এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেই উপাদানগুলো কীভাবে ভূমিকা পালন করে। তো এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের যে পররাষ্ট্রনীতি, সেই ভারতের পররাষ্ট্রনীতির মৌলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা দেখব। পররাষ্ট্রনীতি কী সে সম্পর্কে আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখি যে ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই, এমন সময় আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যে সময় 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তার আগেই গোটা বিশ্ব দুটো মেরুতে ভাগ হয়েছে, একটা ইউএসএসআর আর একটা হচ্ছে ইউএসএ। প্রত্যেকটি স্বাধীন দেশের একটা পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি থাকে এবং সেই দেশটি বিভিন্ন দিক থেকে সেই বিদেশ নীতি গ্রহণে দেখা যায়। এর ক্ষেত্রে আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন গোটা বিশ্বটা দুটো মেরুতে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইউএসএসআর, একটা হচ্ছে ইউএসএ, যেটা দুটো দ্বীপ মেরুকেন্দ্রিকরণ আমরা বলি। তো সেই ক্ষেত্রে ভারত কোন পক্ষকে সমর্থন করবে বা কীভাবে তারা তাদের স্ট্যান্ড গ্রহণ করবে সে নিয়ে চিন্তা শুরু হয়ে গেল। এবং এরপরে আমরা দেখি যে আমরা জোট নিরপেক্ষতা যে একটা বিষয় আছে সেটাকে আমরা গ্রহণ করি, অর্থাৎ আমরা কোনো পক্ষে না গিয়ে আমরা সেখান থেকে একটা দূরে একটা আলাদা একটা স্ট্যান্ড গ্রহণ করলাম। তো এটা গেল। তো এখানে বলাই হয়েছে, আর ভারতের পররাষ্ট্রনীতির রূপকার আমরা বলবো পণ্ডিত জওহরলাল নেহরুকে। এবার বলছি, স্বাধীনতা অর্জনের পর আমরা দেখলাম যে প্রত্যেকটা দেশ বা স্বাধীন দেশ তারা তাদের পররাষ্ট্রনীতি গ্রহণ করে। তো আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, যে স্বাধীনতা অর্জনের পর পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে প্রস্তাব গ্রহণ করেন। এই প্রস্তাবে উপনিবেশবাদের বিরোধিতা, জোট নিরপেক্ষতা, বর্ণ বৈষম্যের বিরোধিতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব শান্তিকে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করা হয়। উপনিবেশবাদ কথাটা কী অর্থ? অর্থাৎ আমরা যদি ভারত স্বাধীন হওয়ার আগের মুহূর্তে দেখি যে উপনিবেশবাদ বলা হচ্ছে যে একটা দেশ অন্য কোনো দেশকে তার নিজের অধীনে নিয়ে আসাকে আমরা উপনিবেশবাদ বলবো, এবং তার সেই দেশে যদি আমরা রাজনৈতিক যে ক্ষমতা সেটা যদি ডাইরেক্ট গ্রহণ করে তাহলে আমরা দেখব সেটা সাম্রাজ্যবাদে পরিণত হয়। তো ভারতের ক্ষেত্রে যে স্ট্যান্ড গ্রহণ করেছে সেটা হচ্ছে উপনিবেশবাদের বিরুদ্ধে, অর্থাৎ এই উপনিবেশবাদ আছে তার বিরোধিতা করবে। এবং কী কী গ্রহণ করলো? জোট নিরপেক্ষতা, বর্ণ বৈষম্যের বিরোধিতা, অর্থাৎ শ্বেতাঙ্গ, তারপর আমরা দেখি কৃষ্ণাঙ্গ, এই যে একটা বৈশিষ্ট্য মানে বর্ণ বৈষম্য সেটাকে বিরোধিতা করলো। শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ সবাই মিলেমিশে একসঙ্গে থাকা, এবং বিশ্ব শান্তি কথার অর্থটা হচ্ছে একদম যাতে গোটা বিশ্বে শান্তি বিরাজ করে সেই রকম বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করে। নেহরু ঘোষণা করেন, উই প্লিড ফর পার্মানেন্ট পিস, নিউট্রালি অ্যান্ড জাস্টিস ইন থট অ্যান্ড অ্যাকশন। তাহলে এখানে প্রশ্ন আসবে এটা কার উক্তি? তো এখানে যদি আমরা দেখি তাহলে ভারতের পররাষ্ট্রনীতির যে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে: উপনিবেশবাদের বিরোধিতা, জোট নিরপেক্ষতা, বর্ণ বৈষম্যের বিরোধিতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব শান্তি। তো এই বিষয়গুলো আমরা ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে দেখছি। এর প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এর জন্য তারা কী কী করলো? ভারত নিরস্ত্রীকরণের আদর্শ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা দেখেইছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ, এর ফলে ভারত সহ এবং বিভিন্ন যে দেশগুলো তারা বুঝতে পেরেছিল যে নিরস্ত্রীকরণ যে বিষয়টা সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর জন্য ভারত এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। সামরিক জোট গঠনের বিরোধিতা করেছেন। সামরিক জোট অর্থাৎ আমরা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ পরে যদি আমরা দেখি ওই গোটা বিশ্ব যখন দ্বিমেরুকরণে বিভক্ত হয়ে গেল তখন আমরা বিভিন্ন ধরনের জোট দেখেছিলাম, ন্যাটো, সিয়াটো প্রভৃতি। তো এই যে জোট এগুলোর গঠনের বিরোধিতা করা হয়। জোট নিরপেক্ষতার যদি অর্থ দেখি, যে জোট নিরপেক্ষ কথার অর্থটা হচ্ছে কোনো পক্ষে না গিয়ে একদম দূরে থাকা। এই যে জোট নিরপেক্ষতার উপর ভিত্তি করে ভারতের পররাষ্ট্রনীতি রচিত হয়েছে।
বিশ্বের কোনো জোটের সঙ্গে যুক্ত না থাকাটাই হচ্ছে জোট নিরপেক্ষতা, যেটা আমরা সূচনাতেই বললাম যে যখন ভারত স্বাধীন হয় সেই সময় গোটা বিশ্ব দুটো মেরুতে ভাগ হয়ে পড়েছিল, একটা ইউএসএসআর সমর্থিত আর একটা হচ্ছে ইউএসএ। তো এই ক্ষেত্রে ভারত কোনো পক্ষেই কোনো জোটকে সমর্থন না করে আলাদা একটা স্ট্যান্ড গ্রহণ করে, সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা। এখানে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক ঘাঁটি স্থাপন, আণবিক অস্ত্র উৎপাদন ইত্যাদি প্রশ্নে ভারত স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কার্যকলাপ ইন্টারন্যাশনাল যে পরিস্থিতিতে সেখানে ভারত তাদের নিজের একদম যে ফিক্সড যে একটা স্ট্যান্ড বা একটা যে স্বাধীন যে একটা মতামত সেটা পোষণ করেছেন। তো এটা দেখা গেল সামরিক ঘাঁটি স্থাপন, আণবিক অস্ত্র উৎপাদন, এগুলো প্রশ্নে ভারত তাদের নিজের মতামত প্রকাশ করেছিল। তাহলে জোট নিরপেক্ষতা গেল। আমরা যদি দেখি পঞ্চশীল, ভারতের জোট নিরপেক্ষতার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতি। তাহলে ভারতের জোট বিদেশ নীতির ক্ষেত্রে বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পঞ্চশীল সম্পর্কে যেটা আমরা দেখেছিলাম যে পঞ্চশীল ভারত এবং চীনের সঙ্গে হয়েছিল। 1954 সালে তৎকালীন চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যৌথভাবে এই নীতি ঘোষণা করেন। এখানে এই নীতিতে অর্থাৎ এই ভারতের সঙ্গে চীনের যে এই পঞ্চশীল নীতি হলো, পঞ্চ কথার অর্থই বোঝা যাচ্ছে যে 5টি নীতি। যে 5টি নীতির উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা যদি আমরা দেখি, সার্বভৌমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, যেটা আমরা পরবর্তীতে সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি সেখানেও আমরা দেখতে পাই যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 7টি নীতির কথা বলা হয়েছে সেখানেও একটা উল্লেখযোগ্য নীতি হলো যে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। তো এখানেও পঞ্চশীল নীতির মধ্যে আমরা এটা দেখতে পাই। অনাক্রমণ, অর্থাৎ এক পক্ষ বা একটা দেশ অন্য কোনো দেশকে আক্রমণ করবে না, সেটা হচ্ছে অনাক্রমণ। পারস্পরিক সাম্য সহযোগিতা বজায় রাখা, অর্থাৎ মিলামেশা যেটা বজায় রাখা, এবং সহযোগিতা অর্থাৎ হেল্পিং যে নেচার সেটাকে বজায় রাখা। আর শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ শান্তিভাবেই প্রতিটা দেশ নিজেদের স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু পরবর্তী সময়ে দেখি যে ভারতের সঙ্গে যে চীনের যে পঞ্চশীল চুক্তি সেটার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অনেকটা চীন মানতে অতটা সমর্থ হয় না। তো এগুলো পরের বিষয়। এবার বর্ণ বৈষম্য এবং জাতিবিদ্বেষ। বর্ণ বৈষম্য, ভারতের বর্ণ বৈষম্য জাতিবিদ্বেষের বিরোধী। বর্ণ বৈষম্য যদি দেখি যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ যদি আমরা দেখি যে যাদের গায়ের রং কালো, অ্যান্ড শ্বেতাঙ্গ হচ্ছে ফর্সা। এই যে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের একটু হেয় চোখে দেখত বা ঘৃণার চোখে, এই যে বৈষম্যটা এটাকে তারা বিরোধিতা করে। আর এই বিষয়টা আমরা পরাধীন ভারতে আমরা দেখেছিলাম। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যখন আমরা পড়ি সেই সময় আমরা দেখেছিলাম হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে লেখা থাকতো কুকুর এবং কালো চামড়া মানুষদের প্রবেশ নিষেধ বা কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই যে বিষয়টা এটা হচ্ছে বর্ণ বৈষম্য। জাতিবিদ্বেষ যদি আমরা দেখি যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, তারপর ক্ষত্রিয়, এই যে বিষয়গুলো এই জাতিবিদ্বেষ। দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ রোডেশিয়া বর্ণ বৈষম্য নীতির বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাই এটা আমরা জানি যে এই কৃষ্ণাঙ্গ, অর্থাৎ আমরা জানি আফ্রিকা মহাদেশের যে অধিকাংশ ব্যক্তি তারা কালো চামড়ার মানুষ, তাদেরকে আমরা কৃষ্ণাঙ্গ বলবো। এই যে তাদের প্রতি যে একটা অমানবিক বা একটা হেয় চোখে দেখা, সেটার তীব্র বিরোধিতা জানিয়েছে ভারত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কৃষ্ণাঙ্গদের প্রতি, যেটা বারবার বলা হচ্ছে যে কৃষ্ণাঙ্গদের প্রতি যে বর্ণ বৈষম্যমূলক আচরণ করা হয় তারও বিরোধিতা করে ভারত। তাহলে এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমরা পয়েন্ট দেখলাম যে ভারতের পররাষ্ট্রনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে বর্ণ বৈষম্য ও জাতিবিদ্বেষের বিরোধিতা। নেক্সট যেটা আমরা দেখব সাম্রাজ্যবাদ বিরোধিতা। সাম্রাজ্যবাদ একটু আগে বলা হলো যে উপনিবেশবাদের পরের যে ধাপ সেটাকে আমরা সাম্রাজ্যবাদ বলবো। সাম্রাজ্যবাদ কথার অর্থ হচ্ছে একটা রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে দখল করে নেওয়া। তো এই যে বিষয়টা সাম্রাজ্যবাদ, তো ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সেই সাম্রাজ্যবাদে বিরোধিতা করা হয়। এবং নয়া উপনিবেশবাদ কথাটার অর্থ কি? নয়া উপনিবেশবাদ যদি দেখি যে বর্তমান সময়ে
যুদ্ধ বা লড়াই করে ডাইরেক্ট কোনো একটা রাজ্য অঞ্চলকে বা কোনো একটা দেশকে তার নিজের অধীনে আনা হচ্ছে না ঠিকই, কিন্তু বিভিন্ন দিক দিয়ে, যেমন অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে, তারপর টেকনোলজি, বিভিন্ন দিক দিয়ে সেই দেশটি অন্য কোনো দেশের আন্ডার বা অধীনে চলে যায়। তো এই যে নয়া উপনিবেশবাদ, সেটারও বিরোধিতা করা হয়। এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে ভিয়েতনাম, ইরাক, প্যালেস্টাইন, আফগানিস্তান, নিকারাগুয়া, এই যে প্রভৃতি রাষ্ট্র যখনই সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে তখনই ভারত তার বিরোধিতা করেছে। এবং ভারতের যে বিদেশ নীতির আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখি যে মুক্তি আন্দোলনকে তারা সমর্থন জানায়। অর্থাৎ কোনো দেশ যদি পরাধীন থাকে, সেই পরাধীন দেশটি যদি মুক্তি আন্দোলনের জন্য সচেষ্ট হয় তাহলে ভারত তাদেরকে সমর্থন জানায়। এই যে এখানে বলা হয়েছে যে মুক্তি আন্দোলনের প্রতিও ভারত অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। নেক্সট যে আমরা টপিক, এটা দেখলাম যে নয়া উপনিবেশবাদের বিরোধিতা, সাম্রাজ্যবাদ বিরোধিতার ক্ষেত্রে আমরা বললাম যে নয়া উপনিবেশবাদটি কী জিনিস। এই যে অন্য রাষ্ট্রের ভূমি দখলের নীতি ত্যাগ করলেও এই যে অন্য উপায়ে তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলিকে শোষণ ও নিয়ন্ত্রণ করে চলেছে, এই প্রক্রিয়াকে আমরা বলবো নয়া উপনিবেশবাদ। অর্থাৎ বলাই হলো যে আগে যেমন ডাইরেক্ট যুদ্ধ করে বা লড়াই করে অন্য কোনো দেশকে নিজের অধীনে আনা হতো, এখন তা না করে বিভিন্ন উপায়ে, অন্য কোনো উপায়ে আমরা সেই দেশটিকে আমার অধীনে আনার চেষ্টা করি বা করছি। এই যে বিষয়টা, এটাকে আমরা বলবো নয়া উপনিবেশবাদ। যেমন বলা হচ্ছে সামরিক জোট গঠন, এখানে আমরা ন্যাটোর কথা বলতে পারি। অন্য রাষ্ট্রের ভূখণ্ডের সামরিক ঘাঁটি স্থাপন, এখানে আমরা সাউথ কোরিয়ার কথা বলতে পারি। অর্থাৎ আমরা যখন কোরিয়ার সংকটটা পড়েছিলাম, সেই কোরিয়ার সংকটে আমরা দেখেছিলাম যে কোরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সাউথ কোরিয়া আর একটা নর্থ কোরিয়া। এখানে পরবর্তী সময়ে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো সাউথ কোরিয়া সম্মিলিত জাতিপুঞ্জে অভিযোগ জানালো যে নর্থ কোরিয়া আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমরা দেখলাম সম্মিলিত জাতিপুঞ্জে পৌঁছে গেল এবং সেখানে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের মধ্যে আলোচনার মাধ্যমে সেখানে রাশিয়া ভেটো প্রয়োগ করার ফলে সেই বিষয়টা আমরা সাধারণ সভাতে চলে আসে। সেখানে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব, সেখানে আমরা একটা দেখতে পাই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব। এই ক্ষেত্রে কি বলা হলো যে নর্থ কোরিয়া যাতে সাউথ কোরিয়াকে আক্রমণ যদি করে তাহলে সাউথ কোরিয়াকে আত্মনিয়ন্ত্রণের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ থেকে সেখানে সেনাবাহিনী পাঠানো হচ্ছে। আর এটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পেলাম যে আমেরিকা তাদের সেনাবাহিনী সাউথ কোরিয়ার মধ্যে পাঠানো হলো। তো এই যে সামরিক ঘাঁটি স্থাপন, আমরা যদি দেখি সামরিক ঘাঁটি স্থাপনের ক্ষেত্রে কিউবার সংকটগুলো আলোচনা করা হয়েছিল, তো এগুলো। আর অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, অর্থনৈতিক ও সামরিক সাহায্য প্রদানের নামে নিয়ন্ত্রণ আরোপ। এটা আমরা বর্তমানে চীনের ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। চীন অনুন্নত যে দেশগুলো আছে বা ছোটো ছোটো দেশ, উদাহরণ হিসেবে আমরা বলবো পাকিস্তান, মালদ্বীপ, এই যে দেশগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে তাদের অধীনে নিয়ে আসার চেষ্টা করছে। এই যে কৌশলের মাধ্যমে উন্নত ধনতান্ত্রিক রাষ্ট্রগুলি তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলিতে তাদের নয়া উপনিবেশ স্থাপন করে থাকে। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ভারত সেই ক্ষেত্রে বিরোধিতা জানিয়েছে যে নয়া উপনিবেশবাদের বিরোধিতা। তাহলে নয়া উপনিবেশবাদটা কি জিনিস ওটা বোঝা গেল যে আগের প্রাচীনকালে বা রাজার সময়ে বা ভারত স্বাধীন হওয়ার আগের পরিস্থিতিতে আমরা যে দেখি যে একটা গোষ্ঠী অন্য কোনো অঞ্চলকে তারা লড়াই করে তাদের আন্ডারে নিয়ে আসছে, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ সেই অঞ্চলের ভূখণ্ড, সেখানকার সামরিক বল এবং রাজনৈতিক যে ক্ষমতা সম্পূর্ণটাই অন্য কোনো বিদেশির হাতে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো সাম্রাজ্যবাদ। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি যে সাম্রাজ্যবাদের বিরোধিতা করার ফলে এখন যে উন্নত যে দেশগুলো আছে, ধনতান্ত্রিক যে দেশগুলো, তারা সেই ভূমি দখলের পরিবর্তে সেই দেশের মধ্যে যে অন্য কোনো উপায়ে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, সেটাকে আমরা বলছি নয়া উপনিবেশবাদ। এখানে নয়া উপনিবেশবাদের যদি আমরা উপাদান হিসেবে দেখি, সেগুলো আমরা বলছি জোট গঠন, অন্য রাষ্ট্রের ভূখণ্ডের সামরিক ঘাঁটি স্থাপন, তারপর বলা হচ্ছে অর্থনৈতিক সামরিক সাহায্য প্রদানের মাধ্যমে সেই নয়া উপনিবেশবাদ প্রসার করা হচ্ছে। নেক্সট যদি দেখা যায় নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান। নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান, এই যে আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য ভারতবর্ষের
যে নিরস্ত্রীকরণের পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করছে, ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরোধী। এটা গেল ভারতের যে পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য সেগুলো। এখানে যদি আমরা একটু মূল্যায়ন দেখি, এখানে বলা হয়েছে যে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনে দিশারি হলো আন্তর্জাতিক রাজনীতিতে ভারত পক্ষপাতমূলক ভূমিকা পালন করে। এইখানে ভারত তারা যতই বলা হচ্ছে যে যতই বলুক যে ভারত নিরপেক্ষ একটা ভূমিকা পালন করছে, কিন্তু আমরা বর্তমান সময়ে বা অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা ব্যক্তি তারা অভিযোগ করে যে ভারত পক্ষপাতমূলক ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন যতদিন ক্ষমতাশালী ছিল ততদিন ভারত সোভিয়েত ইউনিয়নের পরম বন্ধু বলেছিল, কিন্তু বর্তমানে একমেরুকেন্দ্রিক পৃথিবীতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবলম্বন করছে। এবং যদি বোঝা যায় এখন পরিস্থিতি যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা সত্য বলেই প্রমাণ বলে মনে করতে পারি। কারণ ভারতের সঙ্গে এখন আমেরিকা, তারপর রাশিয়া, এই যে দেশগুলো, এগুলো পরম একটা বন্ধুত্বমূলক একটা সম্পর্ক আছে। সমালোচকগণ আরও অভিযোগ করেন যে ভারত নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও শ্রীলঙ্কায় LTTE জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ দমন করার জন্য ভারতের সেনা প্রেরণের ঘটনাকে সমর্থন করা যায় না। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানি যে মালদ্বীপ যে অঞ্চলটা এখন আছে বা জায়গাটা আছে, সেখানে অপারেশন ক্যাকটাস এই অপারেশনটাই ভারত সরকার লঞ্চ করেছিল। অর্থাৎ সেই সময় মালদ্বীপে অভ্যন্তরীণ যে একটা গোলযোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে যখন সেই সরকার সেই সমস্যাকে কন্ট্রোল করতে অসমর্থ, তখন ভারত সরকার অপারেশন ক্যাকটাস চালু করে এবং সেখানে ভারত আর্মি প্রেরণ করে সেখানে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। তো এই ক্ষেত্রে তাই বলা হয়েছে। এছাড়া পোখরানে পারমাণবিক বোমার বিস্ফোরণ আমরা দেখেছিলাম যে 1998 সালে বা এই সময় এই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়, CTBT-তে সই না করার সিদ্ধান্ত সমালোচনাযোগ্য। অর্থাৎ একদিকে ভারত বলছে যে আমরা নিরস্ত্রীকরণ বা পারমাণবিক বোমা যে ব্যবহার তার বিপক্ষে, কিন্তু অন্যদিকে CTBT বলে যে একটা চুক্তি হয় সেখানে ভারত সরকার বা ভারত স্বাক্ষর করে না। তো এগুলোর থেকে প্রমাণ হয় যে ভারত মুখে যেটা বলুক এবং বাস্তবে তারা অন্যরকমই চায়। উদাহরণ হিসেবে বলা হচ্ছে CTBT-তে সই না করার সিদ্ধান্ত। এবার সমালোচনা সত্ত্বেও সার্বিক বিচারে ভারতের পররাষ্ট্রনীতি যথেষ্ট প্রশংসাযোগ্য, আর প্রতিটি রাষ্ট্রেই বৈদেশিক নীতির মূল লক্ষ্য হলো নিজের জাতীয় স্বার্থ সুরক্ষিত করা। এটা গেল। আর জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ভারত কখনো জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে, আবার কখনো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন করেছে। অর্থাৎ এবার সমালোচনা যাই থাকুক না কেন, আমরা দেখতে পেলাম যে ভারতের যে পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। এর জন্যই যে বর্তমান সময়ে যদি আমরা দেখি যে ভারতের যে একটা নাম, সেটা বিশ্ব দরবারে একটা অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে। আর ভারত যেহেতু নিরপেক্ষ ভূমিকা পালন করে, তার জন্যই তাদের যে মতামত এখনও আমরা দেখি যে যেটা ঠিক সেটা ঠিক এবং যেটা ভুল সেটা ভুল বলেই তারা প্রচার করে। তো এই যে বিষয়গুলো এটা। এবার আবার ভারত কখনোই বলপূর্বক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করার চেষ্টা করেনি, যেটা আমরা দেখি যে ভারত কখনোই অন্য কোনো রাষ্ট্রের উপর তারা তাদের বলপূর্বক যে দখল সেটা করেনি। ভারত শান্তিকামী রাষ্ট্র এবং সেই ধারণাই তার পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রতিফলিত হয়। তো যেটা আমরা আগেই দেখলাম যে ভারতের পররাষ্ট্রনীতির মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে শান্তি এবং একটা শান্তি বজায় রাখা। তো সেটা অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা ও সমর্থন করতেই হবে। তাহলে এই গেল আমাদের ভারতের পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। তাহলে এখান থেকে যদি আমি আরেকটু বলি যে ভারতের এক কথায় যদি আমরা বলি যে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, এটা বলা হলো, জোট নিরপেক্ষতা, পঞ্চশীল চুক্তি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ যে বিষয়টা আছে এটাকে বিরোধিতা করা, এই যে বিষয়গুলো। তাহলে আজকে আমরা শুধু ভারতের পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করলাম। পরের ক্লাসে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সম্পর্কে আলোচনা করব। তার প্রেক্ষাপট, কোন পরিস্থিতি সার্কের আবির্ভাব হলো, সার্কের যে সম্মেলনগুলো সেই সম্মেলনগুলো কী কোন সম্মেলনে কী গ্রহণ করা হয়, সার্কের ভূমিকা এবং তার নীতি এবং উদ্দেশ্য কী এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।